স্বাগত 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরে আপনাদের সাথে আছি আমি আতিফা আঞ্জুমান এবং আমি শাফাত বিন ফরিদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনামগুলো। আগামী প্রজন্মের টেকসই ভবিষ্যৎ নিশ্চিতে একসঙ্গে কাজ করতে হবে, বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। ইভ্যালির মতো ই-কমার্সের প্রতারণার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ডিবি পুলিশ, থাকবে কঠোর গোয়েন্দা নজরদারি। করোনা উপসর্গ নিয়ে রাজশাহী চুয়াডাঙ্গায় 10 জনের মৃত্যু, করোনায় 2 এবং উপসর্গ নিয়ে 8 জনের প্রাণহানি। ক্যাসিনো কাণ্ডের 45 মামলায় 2 বছরে চার্জশিট হয়েছে 31টির। বিদেশে অর্থ পাচারকারীদের সন্ধানে সিআইডি। এবং রাজধানীতে 50 টাকার কমে নেই কোনো সবজি, মাছ, মুরগি, ডিমের দামও বাড়তি, সরকারি দামে মিলছে না চিনি। প্রধান শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। আগামী প্রজন্মের জন্য টেকসই ভবিষ্যৎ নিশ্চিতে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে বিশ্বের প্রধান অর্থনীতির দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার ওয়াশিংটন ডিসিতে মেজর ইকোনমিজ ফোরাম অন এনার্জি অ্যান্ড ক্লাইমেট শীর্ষ সম্মেলনে ধারণকৃত ভাষণে প্রধানমন্ত্রী একথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আহ্বানে শুক্রবার ওয়াশিংটন ডিসিতে মেজর ইকোনমিক্স ফোরাম অন এনার্জি অ্যান্ড ক্লাইমেট শীর্ষ সম্মেলনের উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধারণ করা এ ভাষণে জ্বালানি ও জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণে 5টি প্রস্তাব তুলে ধরেন। প্রথম প্রস্তাবে প্রধানমন্ত্রী বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখার লক্ষ্যে প্রধান দেশগুলোতে কার্বন নির্গমন হ্রাস করার জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পরে প্রধানমন্ত্রী অন্যান্য প্রস্তাবের মধ্যে জলবায়ু তহবিল, উন্নয়নশীল দেশগুলোতে প্রযুক্তি হস্তান্তর, কার্যকরী জ্বালানি সমাধান, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার সহ বাস্তুচ্যুত মানুষদের পুনর্বাসনের দায়িত্ব সব দেশকে ভাগ করে নেওয়ার আহ্বান জানান। বিশ্বের বেশি কার্বন নির্গমনকারী দেশগুলোকে তাদের কার্বন নির্গমন হ্রাস করার জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার লক্ষ্যে কাজ করতে হবে শিল্পোন্নত দেশগুলোকে। জলবায়ু তহবিলের জন্য উন্নত দেশগুলোর বার্ষিক $100 বিলিয়ন অঙ্গীকার পূরণ করা জরুরি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন অভিযোজন ও প্রশমন প্রচেষ্টায় সরকার অগ্রণী ভূমিকা পালন করছে বলে উল্লেখ করে বলেন, বাংলাদেশ বিশ্বের সর্বাধিক বিস্তৃত অভ্যন্তরীণ সৌরশক্তি কর্মসূচি গ্রহণ করেছে। এ সময় প্রধানমন্ত্রী মিয়ানমার থেকে বাস্তুচ্যুত 11 লাখ রোহিঙ্গার কারণে বাংলাদেশ গুরুতর ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে জানান। বাংলাদেশ সবচেয়ে বেশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা বৃদ্ধি, নদী ভাঙন, বন্যা ও খরার প্রভাব ছাড়াও 11 লাখ রোহিঙ্গা জোরপূর্বক মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হওয়ার কারণে বাংলাদেশ গুরুতর জলবায়ু প্রভাবের সম্মুখীন হচ্ছে। জলবায়ু ঝুঁকি ফোরাম CVF এবং V20 সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মূল লক্ষ্য হচ্ছে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর স্বার্থ তুলে ধরা। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরও কথা বলতে এবার আমাদের সাথে যুক্ত হচ্ছেন জ্বালানি বিভাগের সিনিয়র সচিব আনিসুর রহমান। জনাব আনিসুর রহমান, আপনাকে স্বাগত। শুরুতে জানতে চাই, সরকার তো ভবিষ্যতে নবায়নযোগ্য জ্বালানির বিষয়ে অনেক মনোযোগ দিচ্ছে, এ বিষয়ে আপনারা কোন পর্যায়ে রয়েছেন? ধন্যবাদ। আপনারা জানেন যে একটু আগে আপনারা বলছিলেন মাননীয় প্রধানমন্ত্রী টেকসই এবং উন্নয়নের কথা বলেছেন। তো টেকসই এবং নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ, যেটা স্টেডা নামে পরিচিত, এটা সরকার গঠন করেছে। তাদের মূল দায়িত্বই হচ্ছে যে আপনার নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং সেটা জনপ্রিয় করার জন্য কিছু কার্যক্রম গ্রহণ করা। আমাদের যারা যে অনেক গ্রামাঞ্চলে আমরা আগের থেকেই কিছু কিছু জায়গায় হোম সোলার সিস্টেম যেটা সেটা চালু হয়েছে। সরকারের যে আশ্রয়ণ প্রকল্প আছে সেখানে ঘরের সাথে এগুলি করে দেওয়া হতো। এইভাবে গ্রামাঞ্চলে এক পর্যায়ে কিন্তু ওই হোম সোলার সিস্টেমটা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এখন
আমরা যেটা যাচ্ছি যে প্রথমত নবায়নযোগ্য জ্বালানি, অবশ্যই জ্বালানির এটা একটা উৎস হতে পারে, কারণ আমরা একটা বড় ধরনের দিনের একটা বড় সময় পাই সূর্যের আলো, যেটা পৃথিবীর অনেক দেশেই পায় না। সেই হিসেবে আমরা এখন যেখানে চরাঞ্চলগুলি আছে, যমুনার চর কিংবা পদ্মার চরে, সেই সব জায়গায় বড় বড় প্রকল্প নেওয়া হচ্ছে। বেশ কিছু প্রকল্প ইতিমধ্যেই স্বাক্ষরিত হয়েছে স্টেডার সাথে, এবং সেখানে এছাড়াও সরকারি আরো যেখানে জলাশয়, জলাভূমি, যেমন আমাদের জ্বালানি বিভাগের এই বড়পুকুরিয়া কোল মাইন যে খনিয়া, এক্ষেত্রে এই যে নবায়নযোগ্য বা টেকসই জ্বালানি খাত, এটি তৈরি হলে আমাদের অর্থনীতিতে কি ধরনের পরিবর্তন আসতে পারে? অবশ্যই এখানে আমার এটা হচ্ছে সবচেয়ে কম মূল্যের উৎপাদিত হবে এই বিদ্যুৎ। যে বিদ্যুৎ জ্বালানি মানে কি বলে নবায়নযোগ্য থেকে, সেটা হতে পারে আপনার সোলার থেকে হতে পারে, উইন্ড থেকে হতে পারে, এমনকি সমুদ্রের যেই স্রোত, সেই স্রোত থেকেও কিন্তু করা যেতে পারে, ঢেউয়ের থেকেও করা যেতে পারে। এগুলো যদি হয় তাহলে সবচেয়ে আমরা জানি এখনো সারা পৃথিবীতে হাইড্রো ইলেকট্রিক জলবিদ্যুৎ সবচেয়ে স্বল্প মূল্যে হয়, সাশ্রয়ী মূল্যে করা যাবে। এবং সাশ্রয়ী মূল্যে করার কারণে স্বাভাবিকভাবেই যখনই আমরা এটা গ্রিডে দিব, তখন গ্রিডের সাথে মিলে গিয়ে এটা গ্রিডের যে উচ্চ মূল্যে আমরা জ্বালানি তেল কিংবা কয়লা কিংবা গ্যাস থেকে তৈরি করি, সেখানে কিছুটা হলেও প্রভাব পড়বে আমি এটা মনে করি। আমাদের পরিকল্পনায় আপনি দেখতে পাচ্ছেন যে আমরা কয়লা থেকে সারা পৃথিবীর যে কার্বন নিঃসরণ কমানোর জন্য, আমরা যদিও সেটা কম করি, কিন্তু আমরা সবচেয়ে ওয়ার্স্ট সাফারার হচ্ছে বাংলাদেশের মতো দেশগুলো। কার্বন নিঃসরণ কমানোর সাথে আমরাও কিন্তু, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে সরকার কয়লা ভিত্তিক কিছু বিদ্যুৎ প্রকল্প থেকে সরে আসছে। সেখানে অবশ্যই আমাদেরকে বিকল্প উৎস খুঁজতে হবে, এবং সেই বিকল্প উৎসের মধ্যে অন্যতম হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি, যেটা এটাই একটা মানে যেমন পরিবেশের জন্য অনুকূল হবে, তেমনি সাশ্রয়ী হবে। এই কাজগুলি আমরা করে যাচ্ছি, এবং সেখানে আমরা সোলার, উইন্ড, হাইড্রো, এবং এর বাইরেও হয়তো যে বায়োগ্যাস থেকে যেটা করা হয় সেটাও কিন্তু কম না। সেগুলি হচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বড় বড় ফার্ম আছে, এগ্রিকালচারাল ফার্ম, সেখানে কিন্তু বায়োমাস থেকেও করা হচ্ছে। আপনারা জানেন যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাথে একটা চুক্তি হয়েছে, ওখান থেকে তাদের যে দৈনন্দিন যে বর্জ্য তৈরি হয়, সেই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য কার্যক্রম শুরু হয়েছে। এভাবেই আমরা বহুমুখী মানে কার্যক্রমের মাধ্যমে একটা সাস্টেইনেবল। রহমান, আমরা আশা করছি যে জ্বালানি খাতে এই ক্ষেত্রে সফলতা আসবে এবং মানুষের সুফল পাবে। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দেশের বিভিন্ন খাতে বিনিয়োগ আকর্ষণে 8 দিনের রাষ্ট্রীয় সফরে সৌদি আরব গেছেন প্রধানমন্ত্রী। বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান শুক্রবার রাতে তিনি সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেন। বাংলাদেশের জন্য বিনিয়োগ আনতে এবং বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে কথা বলতে সৌদি আরব সফরে গেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। 2019 সালে সে দেশের বাণিজ্য মন্ত্রী ও বিনিয়োগ মন্ত্রী বাংলাদেশ সফরে আসেন। তখন তাদের সঙ্গে বাংলাদেশের কয়েকটি চুক্তি হয়েছে এবং কয়েকটি প্রকল্প নিয়ে কথাবার্তা চলছিল, কিন্তু করোনার কারণে এতদিন সেই চুক্তি ও প্রকল্পের তেমন অগ্রগতি হয়নি। সেই সব চুক্তি নিয়ে আলোচনা হবে সফরে। আমি অনেকদিন থেকেই চাচ্ছিলাম যে ওই সময় যে সিদ্ধান্ত হয়েছিল যে আমরা যাব ফলো আপ করার জন্য, সেটাইকে আমরা এখন সেই ফলো আপ সফর। এটা এর বাইরেও তিনি জ্বালানি সহ বেশ কয়েকটি খাতে বিনিয়োগের আহ্বান জানাবেন সৌদি সরকারকে। ঢাকা থেকে পায়রা বন্দর পর্যন্ত রেললাইন এবং কক্সবাজারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিনিয়োগের বিষয়ে কথা বলবেন বলে জানিয়েছেন সালমান এফ রহমান। ওনারা এখানে বিনিয়োগ করবেন, জ্বালানি খাতে ছিল, তারপর আমাদের পাওয়ারে সেক্টরে ছিল, ইন্ডাস্ট্রিয়াল ছিল, তারা এখানে ট্রান্সফরমার্স তারা তৈরি করতে চেয়েছিল। এভাবে এ ধরনের অনেকগুলি প্রকল্প আছে, এগুলি সব নিয়ে ফলো আপ আমরা করব। 2018 সালের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই দেশের বাদশাহ ও যুবরাজের সঙ্গে আলোচনায় বসেছিলেন। সেই সময় তারা বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। সেই বিষয় নিয়েও আলোচনা হবে সফরে। ঢাকা থেকে পায়রা বন্দর পর্যন্ত রেল লিঙ্ক, সেটা সৌদি ডেভেলপমেন্ট ফান্ড যেটা আছে তারা সেটা ফাইন্যান্স করবে কিনা, সেটা একটা। মাননীয় প্রধানমন্ত্রী চান কক্সবাজারকে উন্নয়ন করাটা,
কনফারেন্স সেন্টার, হোটেল, তো এগুলি সব কিছু নিয়ে কক্সবাজার ডেভেলপমেন্ট নিয়েও আমরা চেষ্টা করব। 8 দিনের সফরে সৌদি আরবের বাণিজ্য মন্ত্রী, যোগাযোগ মন্ত্রী সহ ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণের হার কমে আসায় লাল বা ঝুঁকিপূর্ণ দেশের তালিকা থেকে বাংলাদেশের নাম সরানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য সরকার। ইংল্যান্ড সময় বুধবার ভোররাত 4টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। শুক্রবার ব্রিটিশ পরিবহন মন্ত্রী গ্র্যান্ট শ্যাপসের ঘোষিত নতুন ভ্রমণ নিয়মে বাংলাদেশ ছাড়াও আরও 7টি দেশকে লাল তালিকা থেকে সরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। সেগুলো হলো তুরস্ক, পাকিস্তান, মালদ্বীপ, মিশর, শ্রীলঙ্কা, কেনিয়া ও ওমান। এসব দেশ থেকে যাওয়া মানুষদের PCR পরীক্ষার দরকার হবে না, তবে নিতে হবে 2 ডোজ করোনা টিকা। এছাড়াও এখনও যুক্তরাজ্যের ভ্রমণ নিষেধাজ্ঞায় লাল তালিকায় রয়েছে 54 দেশের নাম। এসব দেশ থেকে কোনো ব্রিটিশ নাগরিক দেশে ফিরলে 10 দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক। আগাম নির্বাচনের কোনো সম্ভাবনা নেই। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানী বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের সম্পাদক মণ্ডলীর সভায় কথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, আইন অনুযায়ী যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের দলীয় সম্মেলনও নির্ধারিত সময়ে হবে। পাশাপাশি সংবিধান অনুযায়ী সময় মতো নতুন নির্বাচন কমিশন গঠন করা হবে। কিন্তু বিএনপি নির্বাচনের আগেই নির্বাচন কমিশনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে। নির্বাচন নিয়ে বিএনপি কোনো সহিংসতার চেষ্টা করলে জনগণকে সাথে নিয়ে কঠোরভাবে তা দমন করা হবে বলেও জানান ওবায়দুল কাদের। অলরেডি অনেক জেলার বর্ধিত সভার তারিখ হয়ে গেছে এবং অনেক জেলার কিছু কিছু জেলার সম্মেলনের তারিখও এর মধ্যে করে ফেলা হয়েছে। আমাদের সম্পাদক মণ্ডলীর সভার পর এই কার্যক্রম আরও দ্রুততা পাবে এবং আমরা আগামী নির্বাচনকে সামনে রেখে আমাদের দলকে আমরা পুরোপুরিভাবে নতুন মডেলে বিকাশ করতে চাই। ইভ্যালির মতো প্রতারণা করছে এমন সব ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডিবি পুলিশ। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কথা জানান সংস্থাটির অতিরিক্ত কমিশনার AKM হাফিজ আক্তার। তিনি বলেন, ইভ্যালি সহ বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠান খুলে যারা অনলাইনে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছেন তাদের প্রতি গোয়েন্দা নজরদারি বাড়ানো হচ্ছে। এছাড়াও রাজধানীতে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি। শুক্রবার কল্যাণপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। চক্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে চাকরির বিজ্ঞপ্তি, শুল্ক গোয়েন্দার পরিচয় ও বিদেশ থেকে গিফট পাঠানোর কথা বলেও অর্থ আদায় করত। বিভিন্ন ব্যক্তির কাছ থেকে গত 6 মাসে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয় চক্রের সদস্যরা। প্রতিদিন চক্রটি ব্যাংকে 10 থেকে 15 লাখ টাকা লেনদেন করত। দেশে ই-কমার্স প্ল্যাটফর্মে চমক নিয়ে আসলেও মাত্র 4 বছরে ইভ্যালির দেনা 1000 কোটি টাকা। শুরুতে নানা অফারে গ্রাহক টানে প্রতিষ্ঠানটি, তবে টাকা পরিশোধের পরেও মাসের পর মাস পণ্য সরবরাহ না করায় গ্রাহক ভোগান্তি পৌঁছায় চরমে। থানায় হয় প্রতারণার মামলা। বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে পড়েও হিসাব বিজ্ঞানে ভালোই ছিলেন ইভ্যালির উদ্যোক্তা মোহাম্মদ রাসেল। গ্রাহকের নজর কাড়ার কৌশলও করেছিলেন রপ্ত। পড়াশোনা শেষে 2011 সালে চাকরি নেন ঢাকা ব্যাংকে। 6 বছর পর চাকরি ছেড়ে শুরু করে ডায়াপার ব্যবসা। ইভ্যালিও শুরু করে 2017 সালেই। ব্যাংকে জয়েন করার পরে আমার উদ্যোক্তা হওয়ার স্বপ্ন হয়েছে এরকম ঠিক না। ইভ্যালির বিশাল অফার, ছাড়ের ছড়াছড়ি আর ক্যাশব্যাকের কারণে বাড়তে থাকে গ্রাহক। তবে 1 বছরে তাদের ভোগান্তি পৌঁছেছে চরমে। অনেকের 500 টাকার অর্ডারও আছে, 100 টাকার অর্ডারও আছে, 2 লাখ টাকার অর্ডারও আছে। নামি দামি মডেল তারকাদের দিয়ে ব্র্যান্ডিং, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের অনুদান দিয়ে আস্থা অর্জনের চেষ্টা করেছে প্রতিষ্ঠানটি। তবে তাদের বিনিয়োগ ছিল খুবই কম। নতুন গ্রাহকের টাকায় পুরনো গ্রাহক এবং সরবরাহকারীদের পাওনা দেওয়া হচ্ছিল। উনি নিজে কিভাবে এই সকল অর্থ দিবেন এই সংক্রান্ত কোনো সদুত্তর উনি দিতে পারেন নাই। প্রাথমিক জিজ্ঞাসাবাদ উনি আমাদেরকে বলেছেন। বেশ কিছুদিন যাবৎ পর্যালোচনা করছে, তারা বিভিন্ন বিষয়ে তারা কন্টিনিউ মিটিং করছে, সরকারের বিভিন্ন সংস্থা সহ বিভিন্ন সংস্থা। স্ত্রী শামিমা নাসরিন সহ রাসেলকে গ্রেপ্তারের পর র্যাব জানিয়েছে গ্রাহক সরবরাহকারীদের কাছে ইভ্যালির দেনা 1000 কোটি টাকা। গত ফেব্রুয়ারিতেও এর পরিমাণ ছিল 403 কোটি।
উনি নিজেও বলেছেন যে এইভাবে ওনার পক্ষে আসলে মানুষের অর্থ বা পণ্য ফিরিয়ে দেওয়া খুব ডিফিকাল্ট। ইভেলি থেকে সিইও হিসেবে রাসেল বেতন নিতেন ১০ লাখ টাকা, আর তার স্ত্রী চেয়ারম্যান শামিমা নাসরিনের বেতন ছিল ৫ লাখ। ২,০০০ কর্মচারী দিয়ে শুরু করে শেষে সেই সংখ্যা দাঁড়ায় ১৩০০। শুরুতে স্টাফদের বেতন ছিল ৫ কোটি টাকা, এখন তা কমে দাঁড়িয়েছে ১.৫ কোটি টাকায়। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্যাসিনো বিরোধী অভিযানের ২ বছর আজ সে কাণ্ডে মামলা হয়েছিল ৪৫টি। এর মধ্যে ৩১টির অভিযোগপত্র আদালতে দেওয়া হয়েছে। করোনার কারণে বিচারিক কার্যক্রম ব্যাহত হলেও মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হবে বলে জানাচ্ছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এদিকে ক্লাবে বন্ধ হলেও অনলাইনে ক্যাসিনো চলছে, তাই সেখানেও নজরদারি বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর ফকিরাপুল ক্লাব ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর এখান থেকে শুরু হয়েছিল ক্যাসিনো বিরোধী অভিযান। এরপর একে একে স্বনামধন্য নানা ক্লাব থেকে শুরু করে মুক্তিযোদ্ধা সংসদেও যায় আইনশৃঙ্খলা বাহিনী। এর এক পর্যায়ে গ্রেপ্তার হন সে সময়ের যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট থেকে শুরু করে ঠিকাদার জি কে শামীম সহ অনেকে। এসব অভিযানের পর অস্ত্র, মাদক ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয় ৪৫টি। এর মধ্যে র্যাব ৯, সিআইডি ১৩ আর ২৩টি মামলার তদন্ত করে দুদক। র্যাব সবকটি অভিযোগপত্র জমা দিলেও সিআইডির ৩ আর দুদকের ১১ মামলার অভিযোগপত্র দাখিল এখনও বাকি। দুদক বলছে, করোনার কারণে কার্যক্রম কিছুটা ব্যাহত হলেও দ্রুত সময়ের মধ্যে বাকি মামলার অভিযোগপত্র দেয়া হবে। অনেক সময় আসামির পক্ষ উচ্চতর আদালতে আসে, মামলা বাতিল চায়, সেখানে সময়ক্ষেপণ হয়, আবার সুপ্রিম কোর্টে যায়, সেখানেও সময়ক্ষেপণ হয়। তো এখন উচ্চতরে যদি আদালতে আসে, সেখানে যদি আইনগত ব্যাখ্যা থাকে, তো সেখানে তো আমাদেরকে সেগুলো ফেস করতে হচ্ছে। আর যে ৩১ মামলার অভিযোগপত্র জমা হয়েছে সেগুলোর বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে জানিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি করে আসামিদের সাজা নিশ্চিত করতে চান তারা। গত ২৪ ঘন্টায় রাজশাহী সহ ৩ জেলায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৩ জন এবং উপসর্গ নিয়ে ১০ জন মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২ জন করোনা আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে ৬ জন মারা গেছেন। সেখানে শনাক্তের হার ৬.৬৭%। ফরিদপুরে করোনা ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। গেল ২৪ ঘন্টায় চুয়াডাঙ্গায় উপসর্গ নিয়ে মারা গেছেন ২ জন। তারা সদর হাসপাতালের ইয়োলো জোনে ভর্তি ছিলেন। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২০৯ জন। চট্টগ্রামে ১৭১৮ নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন ৬৩ জন। চীন থেকে কেনা সিনোফার্মের আরও ৫০ লাখ ডোজ টিকা দেশে এসেছে। রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে টিকাগুলো শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়। পরে বিমানবন্দর থেকে টিকাগুলো টঙ্গীতে বেক্সিমকোর ওয়্যার হাউসে পাঠিয়ে দেওয়া হয়। এ নিয়ে সব মিলিয়ে সিনোফার্মের মোট ২.৪৯ লাখ ডোজের বেশি টিকা পেল বাংলাদেশ। সিনোফার্মের ১০ কোটি ডোজ টিকা কিনতে চুক্তি করেছে সরকার। এছাড়া কোভ্যাক্স থেকেও বাংলাদেশ সিনোফার্মের টিকা পাচ্ছে বিনামূল্যে। করোনাকালে বাল্যবিয়ে ও শিশুশ্রমে যুক্ত হওয়ার কারণে কুড়িগ্রামের চরাঞ্চলে ঝরে পড়েছে অনেক শিক্ষার্থী। গোপনে বাল্যবিয়ে দেওয়ার ফলে স্কুল ও মাদ্রাসার কোনো ক্লাস ছাত্রীশূন্য হয়ে পড়েছে। অনেক শিক্ষার্থী আবার গার্মেন্টস সহ বিভিন্ন পেশায় যোগ দেয়ায় ছেড়ে দিয়েছেন স্কুল। কুড়িগ্রাম সদরের ধরলা নদীর চরে শারদোব আদর্শ উচ্চ বিদ্যালয়। এই স্কুলের নবম শ্রেণীর ৯ ছাত্রীর ৮ জনেরই বিয়ে হয়েছে এবছর। একা হয়ে যাওয়া নার্গিস নাহারও বাল্য বিয়ের ঝুঁকিতে। সবগুলোরই বিয়ে হয়েছে করোনার মধ্যে ৮ জনকার, আর আমি একাই আছি। তা আমার স্বপ্ন আমি এসএসসি পাশ করে কলেজ পড়ব। করোনাকালীন দীর্ঘ ছুটির পর কুড়িগ্রামের চরাঞ্চল ও নদী তীরের স্কুল, কলেজ ও মাদ্রাসায় এ ধরনের ঝরে পড়ার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। কোনো ক্লাস প্রায় ছাত্রীশূন্য হয়ে পড়েছে। আর্টসে আমাদের আমরা 11 জন ছিলাম, তার মানে বাকিগুলোর বিয়ে হয়েছে, আর আমার মাত্র 2 জন। আর সায়েন্সে অনেকেরই বিয়ে হয়েছে। শিক্ষকরা বলছেন, শুধু বাল্য বিয়ে নয়, দারিদ্রতার কারণে অনেক ছাত্রছাত্রী গার্মেন্টস সহ বিভিন্ন ক্ষেত্রে যোগ দিতে চলে গেছে অন্য জেলায়। তাই শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতি নেমেছে 50 ভাগের নিচে। প্রতিষ্ঠান খোলার পরে দেখলাম যে 9-10-এর মেয়েরা নাই। খোঁজ খবর নিলাম, দেখলাম যে না, অনেক মেয়ের বিয়ে হয়ে গেছে। দূরীকরণের কারণে তারা বিভিন্ন এলাকায় যা কাজকর্ম, ফ্যাক্টরি, মিলের মধ্যে তারা কাজ করতেছে। বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন এই কর্মকর্তা। কেন এমনটি হচ্ছে এটি নিয়ে আমরা কাজ করছি এবং ভবিষ্যতে এটি জেলা প্রশাসক সহ সবাই বসে এই বাল্য বিয়ে রোধ কীভাবে করা যায় তা সেজন্য আমরা কাজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ।
জেলা শিক্ষা অফিস জানিয়েছে এবছর রৌমারীর 4টি বালিকা বিদ্যালয়ের 118 জন ছাত্রীকে বাল্যবিয়ে দেওয়া হয়েছে। শতাধিক ছাত্রী যোগ দিয়েছেন গার্মেন্টসের কাজে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাজধানীতে বাজারে 50 টাকার নিচে মিলছে না কোনো সবজি। কোনো সবজির দাম 100 ছাড়িয়েছে। বেড়েছে মুরগি, ডিম ও মাছের দামও। 2 সপ্তাহের ব্যবধানে সোনালিকা মুরগির দাম কেজিতে 60 থেকে 70 টাকা বেড়ে 280 থেকে 300 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এদিকে সরকার চিনির দাম নির্ধারণ করে দিলেও বাজারে বিক্রি হচ্ছে বাড়তি দামেই। শীত না পড়লেও শীতের সবজি সহ বাহারি রকমের সবজির অভাব নেই বাজারে। তবে যে ক্রেতাদের জন্য এই পসরা বাজারে এসে তারা পড়েছেন বিপাকে। 50 থেকে 60 টাকা কেজির নিচে বাজারে মিলছে না কোনো সবজি। শনিবার রাজধানীর বাজার ঘুরে দেখা যায় শীতের সবজি হিসাবে পরিচিত সিম, টমেটো, গাজর কেজি প্রতি বিক্রি হচ্ছে 100 থেকে 150 টাকা। আর সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে ঝিঙে, চিচিঙ্গা, বরবটি, ঢেঁড়স ও পটলের দাম। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহ সব সবজির দাম একটু বাড়ছে। 50-এর নিচে কোনো মালই নেই। নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্তের খাবারের তালিকায় সর্বদা প্রাধান্য পাওয়া ডিমের দামও ডজনে বেড়েছে 10 টাকা। আর মুরগির বাজারে যেন হাত দেওয়া দায়। 2 সপ্তাহের ব্যবধানে সোনালিকা মুরগির কেজিতে দাম বেড়েছে 50 থেকে 80 টাকা। আর ব্রয়লারের দাম কেজিতে 10 থেকে 15 টাকা বেড়ে 150 থেকে 155 টাকায় বিক্রি হচ্ছে। 2 সপ্তাহ আগে তো আপনার 220, 30, 40 টাকা ছিল, এখন 300 টাকা ব্যস্ত আমাদের। এমন ছাড়া চলছে বাজার, কোনো মানে এত আকাশ পাতাল হইলে তো মানে দোকানদার লেগে ক্ষতি। সরকারের বেঁধে দেওয়া দামের তোয়াক্কাই করছেন না ব্যবসায়ীরা। গত সপ্তাহের প্রথম দিকে চিনির দাম কেজি প্রতি 74 থেকে 75 টাকা নির্ধারণ করে দিলেও এখনও তা বিক্রি হচ্ছে 80 টাকার ওপরে। এ অবস্থায় বরাবরের মতোই অসহায় ক্রেতারা ক্ষোভ ঝেড়েছেন। বাসা ভাড়া দিয়ে তো ম্যাক্সিমাম টাকাই চলে যায়, আর বাজারে এসে তারপরে মাস শেষে শূন্য হাতে থাকতে হয় আর কি। যেখানে 1 কেজি সবজি লাগে, দেখা গেল আমরা আধা কেজি সবজি কিনলাম। আমরা তো নির্দিষ্ট একটা বেতনে চাকরি করি, তো আমাদের কাছে হয়তো সহনশীল না হলেও কিনতে হচ্ছে, আর অসহনশীল হলেও কিনতে হচ্ছে। অনিয়মিত বাজার মনিটরিংয়ের রীতি থেকে বেরিয়ে এসে প্রতিদিনই বাজার তদারকির তাগিদ দিয়েছেন ক্রেতারা। সিন্ডিকেট করে যারা নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে তাদেরও শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন 1 ঘন্টার বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদ আরো যা থাকছে। তীব্র স্রোত ও ফেরি স্বল্পতায় শরীয়তপুর চাঁদপুর ফেরি চলাচল ব্যাহত। 2 পারেই দীর্ঘ যানজটে চরম ভোগান্তি। গ্যাস পানীয় নিরাপত্তা সংকটে জর্জরিত হবিগঞ্জ বিসি কারখানা পরিচালনায় আগ্রহ হারাচ্ছেন শিল্পপতিরা। রাজধানীর কারওয়ান বাজারে বাঁধন নামে এক রং মিস্ত্রিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এদিকে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন মন্তাজ আলী নামের এক রিকশা চালক। পুলিশ জানায় কারওয়ান বাজার ওভারব্রিজের পাশে জনতা ফার্মেসির সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বাঁধন নামের এক রং মিস্ত্রি গুরুতর আহত হয়। শুক্রবার রাত 10টার দিকে এই ঘটনা ঘটে। ওই সময় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। রাত 11:30টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে গত রাত 9:30টার দিকে কারওয়ান বাজার মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় মন্তাজ আলী নামের এক রিকশা চালক নিহত হয়েছেন। কারওয়ান বাজারে মৃত এই 2 ব্যক্তির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুপুরে সৈকতের নাজিরার টেক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ নিয়ে শুক্রবার দুপুর থেকে শনিবার পর্যন্ত সমুদ্র সৈকত থেকে 3টি মরদেহ উদ্ধার করা হয়। দুপুরে নাজিরার টেক এলাকার সমুদ্র উপকূলে একটি মরদেহ ভেসে আসতে দেখে স্থানীয়রা। এ সময় তারা পুলিশকে খবর দেয়। স্থানীয়দের সহায়তায় পুলিশ মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠায়। এদিকে শুক্রবার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে সিগাল পয়েন্ট থেকে আরও 2টি মরদেহ উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত মরদেহগুলোর পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 7 জন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 9 জন। বেলা 11:15টার দিকে কুমিল্লার মনোহরগঞ্জে বাস ও সিএনজি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। নিহতদের সবাই সিএনজি যাত্রী। পুলিশ জানিয়েছে নোয়াখালী থেকে ঢাকাগামী হিমাচল পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা নোয়াখালীগামী একটি সিএনজি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই সিএনজির 3 যাত্রী নিহত হন। আহত হয়েছেন 3 জন। দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি উদ্ধার করা হলেও বাসের চালক ও সহকারী পলাতক রয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জের কানসাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার 2 যাত্রী নিহত হন। এদিকে সিলেটের গোলাপগঞ্জে প্রাইভেট কার ও পিকআপ ভ্যানের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 4 জন। সিএনজির 2 জন যাত্রী সহ ড্রাইভার সহ 3 জন ঘটনাস্থলে মারা যায়। গুরুতর আহত অবস্থায় একজনকে কুমিল্লা মেডিকেলে রেফার করা হয়েছে, আর 2 জন শিশু সহ একজন নারী তারা নাথরিপুরা ভুইয়া মেডিকেলে আহত অবস্থায় ভর্তি আছে। মেঘনায় তীব্র স্রোত আর ফেরি স্বল্পতায় ব্যাহত হচ্ছে শরীয়তপুর চাঁদপুর রুটে যানবাহন ও যাত্রী পারাপার। স্রোতে ভেসে আসা ময়লা আবর্জনার কারণে প্রায় মাঝপথে বিকল হয়ে পড়ে ফেরি। এদিকে কক্সবাজার শিমুলিয়া ফেরি চলাচল বন্ধ থাকায় চাপ বেড়েছে শরীয়তপুর চাঁদপুর রুটে। ফলে প্রায় প্রতিদিনই ঘন্টার পর ঘন্টা যানজট লেগে থাকে ঘাটের 2 পারে। মেঘনায় পানি কমতে শুরু করার সাথে সাথে তীব্র হয়েছে স্রোত। এতে বাড়তি 5 কিলোমিটার পথ ঘুরতে হচ্ছে শরীয়তপুর চাঁদপুর রুটের 40 বছরের পুরনো ফেরিগুলোকে। নদী পার হতে সময় বেশি লাগায় ফেরির ট্রিপের সংখ্যা নেমে এসেছে অর্ধেকে। ফলে প্রতিদিনই নদীর 2 পাশে তৈরি হয় যানবাহনের দীর্ঘ সারি। ভোগান্তির অন্ত নেই এ পথে চলাচলকারীদের। ফাটের মাল পৌঁছাতে দেরি হচ্ছে, আমাদের যাতায়াতে 2-1 দিন লেট হচ্ছে, ওই জন্য আমাদের মালিকও ক্ষতি হচ্ছে, আমরাও ক্ষতি হচ্ছি। ফেরি আছে ছোট ছোট 6-7টা ফেরি আছে, কিন্তু কাজের নাই, এগুলো অকার্য। ধানের গাড়িগুলোর গজ বাইরে গেছে, কোন এই গাড়িগুলো কি নেবে পার্টি, গাড়ি আবার রিটার্ন ব্যাক নিয়ে যাইতে গেছে, ফেরি চলেই না। অপেক্ষা করতে হতো, আমাদের পকেটের টাকা শেষ হচ্ছে, খাইতে পারতেছি না। সম্প্রতি পদ্মা সেতুর পিলারে ফেরির একাধিক ধাক্কার ঘটনায় বাংলাবাজার শিমুলিয়া নৌপথে পণ্যবাহী যান চলাচলে বিধিনিষেধ চলছে। এতে চাপ বেড়েছে শরীয়তপুর চাঁদপুর রুটে। তার উপর তীব্র স্রোতের বিপরীতে চলতে গিয়ে বিকল হয়ে পড়েছে 2টি ফেরি। ফলে মাত্র 6টি ফেরি দিয়ে চলছে পারাপার। নদীতে প্রচণ্ড পানির স্রোত এবং নদীতে প্রচুর কচুরিপানা, যাতে সঠিকভাবে পরিচালনা করতে অনেক কষ্ট হয়। অনেক সময় দেখা যায় যে স্রোতের জন্য এবং কচুরিপানার জন্য মুভমেন্ট বন্ধ রাখতে হয়। তবে স্রোত কমে এলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা বিআইডব্লিউটিসির। 6টা ফেরি দিয়ে আমাদের গাড়িগুলো যথাযথভাবে পারাপার হয়, আর অনেক সময় স্রোতের প্রতিকূলতার কারণেও আমাদের ফেরি চলাচলে একটু বিঘ্ন সৃষ্টি হয়। আর আমাদের ওই ফেরিগুলো ট্রাফিকে আসলে 8টা ফেরি দিয়ে আমরা যথাযথভাবে সার্ভিস চালাইতে পারবো। শরীয়তপুর চাঁদপুর নৌরুট দিয়ে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার পণ্য যাত্রীবাহী যানবাহন চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় যাতায়াত করে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বরগুনার পাথরঘাটায় বিষখালী নদী থেকে বালু উত্তোলন ও চর দখলের অভিযোগ উঠেছে সাবেক পৌর মেয়র শাহাদাত হোসেন সহ স্থানীয় প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। তবে তা অস্বীকার করেছেন অভিযুক্তরা। নদীটির দখল ও পরিবেশের ভারসাম্য নষ্ট করার দায়ে আইনি পদক্ষেপের কথা জানিয়েছেন পরিবেশবাদীরা। ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। পাথরঘাটা উপজেলার বিষখালী নদীর মোহনা, তীর ও চর এলাকায় গড়ে উঠেছে বেশ কয়েকটি ইটভাটা। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় প্রভাবশালী চক্রের নেতৃত্বে চলছে নদীর তীর দখল ও পরিবেশ দূষণ। এছাড়া বোমা মেশিন দিয়ে তোলা হচ্ছে নদীর বালু। চরের কিছু জায়গা ভরাট করে চলছে দখল। দুনিদেরই মারি ওই কাটিনেছে, 20 পেরা ভাঙ্গিয়ে চুরি চুরমর হয়ে গেছে, আমার কোনো বসত বাড়ি যায় না। এরকম হইলে তো 4-5 বছরের মধ্যে অবদার বেরিবার ধরিয়া জনগণ থাকার মতন কোনো সম্ভব হইবে না। পরিবেশবাদীদের অভিযোগ, নদীর বালু উত্তোলন ও চরের মাটি কাটায় পরিবর্তিত হচ্ছে নদীর গতিপথ, বাড়ছে নদী ভাঙন। কোনো অবস্থাতেই নদীর গতিপথ পরিবর্তন বা পরিবর্ধন করা যাবে না, এটা আইনগত দণ্ডনীয় অপরাধ। যারা করেছেন তারা খুবই অন্যায় কাজ করেছেন, এটা তাদের ক্ষমতার জোরে করেছেন। পরিবেশ আইনবিদ সমিতি বিলার পক্ষ থেকে আমরা ওই এলাকা ভিজিট করে আমরা আইনগত ব্যবস্থার দিকে আমরা যাব। তবে অভিযোগের বিষয়টি মানতে নারাজ ইটভাটার কর্তৃপক্ষ। তাদের দাবি, ব্যক্তি মালিকানাধীন জমির মাটি কিনেই চালানো হচ্ছে ইটভাটা। এই অঞ্চলে আমাদের সবই মানে রেকর্ড মালিকানাধীন, এই জায়গায় কোনো সরকারি জমি নেই। বাটার পাশে যে জমি আছে, জমি ক্রয় করে আর কি মালিকানাধীন জমি ক্রয় করে ওই জমি থেকে আমরা মাটি তুলি। 20 ফুট 30 ফুটের বাইরে মাটি কাটতেছি না। কেউ যদি কখনো রাতের অন্ধকারে কাটে, সেটার জবাব তো আমি দিতে পারবো। ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নদীর তলদেশ বা নদীর তীরের থেকে মাটি কাটা সম্পূর্ণভাবে আইন বিরুদ্ধ এবং নিষিদ্ধ। এটার বিষয়ে অবশ্যই আমি আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। পাথরঘাটা উপজেলার 7টি ইটভাটার মধ্যে বেশিরভাগের বিরুদ্ধেই রয়েছে নদীর চর দখল ও দূষণের অভিযোগ। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও নেই তাদের। তবে আবেদন করা হয়েছে বলে দাবি ইটভাটা কর্তৃপক্ষের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
নানা সমস্যায় জর্জরিত হবিগঞ্জের ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক। গ্যাস, পানি ও নিরাপত্তা সংকটে শিল্প প্রতিষ্ঠান পরিচালনায় পড়তে হচ্ছে সমস্যায়। সেই সঙ্গে বহিরাগতদের অবাধ যাতায়াতের কারণে প্রায়ই চুরি হচ্ছে। এতে শিল্প পরিচালনায় আগ্রহ হারাচ্ছেন প্রতিষ্ঠান মালিকরা। 1998 সালে 15 একর জায়গা নিয়ে প্রতিষ্ঠিত হয় হবিগঞ্জ বিসিক শিল্পনগরী। শিল্প উদ্যোক্তাদের আগ্রহী করতে স্বল্প মূল্যে বরাদ্দ দেওয়া হয় 69টি প্লট। এ পর্যন্ত 42টি শিল্প প্রতিষ্ঠান উৎপাদন শুরু করলেও গ্যাস ও পানির সংকটে ব্যাহত হচ্ছে প্রতিষ্ঠান পরিচালনা। 2018 সালে আমি গ্যাসের জন্য শিল্প গ্যাসের জন্য অ্যাপ্লাই করছি, কিন্তু অদ্যাবধি আমি সেই সংযোগটি পাই নাই। এছাড়াও এখানে পানির সমস্যা, চৈত্র মাসে এখানে এত সমস্যা হয় যে মানুষ হাহাকার লেগে যায়। গ্যাসের লাইন না পেয়ে অনেকে এলপি সিলিন্ডার দিয়ে স্বল্প পরিসরে প্রতিষ্ঠান পরিচালনা করছে। এতে বড় শিল্প তৈরিতে আগ্রহ হারাচ্ছেন মালিকরা। বিশাল আকারের পানির ট্যাঙ্ক নির্মাণ হলেও চালু হয়নি এখনো। অপরিকল্পিত ড্রেনেজ ও বেহাল রাস্তায় পণ্য পরিবহনেও হিমশিম অবস্থা শিল্প মালিকদের। শিকারী লোভ আর বনাঞ্চল কমে যাওয়ায় একসময় দেশ থেকে বিলুপ্ত হয়ে যায় নীলগাই। তবে নীলগাইয়ের বংশবিস্তারে এবারে আশা দেখাচ্ছে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। এরই মধ্যে সেখানে জন্ম নিয়েছে নীলগাইয়ের দুটি শাবক। নতুন জন্ম নেওয়া শাবক দুটি সুস্থ এবং সবল রয়েছে। গাজীপুর সাফারি পার্কে অবিরাম ছোটাছুটি নীলগাইয়ের। গত 2 বছরে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ শিকারীদের হাত থেকে বেঁচে যাওয়া নীলগাই দুটিকে সংগ্রহ করে সাফারি পার্ক কর্তৃপক্ষ। গেল 1 আগস্ট তারা জন্ম দেয় দুটি শাবক। পার্কের কর্মীদের আন্তরিক প্রচেষ্টায় অবাধে বিচরণ করছে শাবক দুটি, খাচ্ছে ঘাস, লতাপাতা। আমরা আসলাম, ঘুরলাম, বাচ্চাগুলি দেখলাম, ভালো লাগলো। আর আজকে আমরা ওগুলো দেখে খুব আনন্দ পেয়েছি। দুটা ওরা এমনিতে লাজুক টাইপের, সবসময় ওরা জঙ্গলেই বেশি থাকে, মানে ঘন জঙ্গলটা ওরা বেশি পছন্দ করে আর কি। ফাঁকা জায়গায় খুব কম আসে। কদম গাছের পাতা এদের প্রিয় পছন্দ, খুব পছন্দ। প্রাকৃতিক পরিবেশে দুটি শাবক জন্ম নেয় নীলগাইয়ের বংশবিস্তারে আশার আলো দেখছে পার্ক কর্তৃপক্ষ। আসলে এই দুটা নীলগাই কিন্তু আমাদের এখানে আছে। এই যেটা, এই দুটো থেকে এখন 4টা হলো, জাস্ট 11 মাস পরে। তো আমরা আশা করি প্রত্যেক বছরে আসলে এইভাবেই আমরা এক বা একাধিক বাচ্চা পাবো। এবং যে বাচ্চা দুটো আছে এগুলো খুবই সুন্দর আছে, সুস্থ আছে এবং তারা প্রাকৃতিক পরিবেশে আছে আমার এখানে, এবং তারা আমার বিশেষ যত্ন নেওয়া হচ্ছে। তো আশা করি এরা সারভাইভ করবে। ধূসর রঙের এই নীলগাই ভারত, নেপাল ও পাকিস্তানে পাওয়া গেলেও বাংলাদেশে তা বিরল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা থাকছে। কাবুলে ড্রোন হামলায় বেসামরিক নাগরিক হতাহতের দায় স্বীকার যুক্তরাষ্ট্রের। আফগানিস্তানের নারী মন্ত্রণালয় বাতিল। করোনায় 4 মাস স্থগিতের পর কাল আরব আমিরাতে শুরু হচ্ছে আইপিএল এর বাকি পর্ব। খেলবেন সাকিব মুস্তাফিজ। বিশ্বে করোনায় একদিনে 8,500 মানুষের প্রাণহানি হয়েছে। নতুন করে আক্রান্ত 5,65,000-এর বেশি রোগী। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি 46,92,000 আর মোট শনাক্ত 22,84,00,000 রোগী। যুক্তরাষ্ট্রে একদিনে 1,938 জনের মৃত্যু হয়েছে, শনাক্ত 1,57,000-এর বেশি। এদিকে দেশটিতে ফাইজারের বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনাকে নাকচ করে দেওয়া হয়েছে। তবে 65 বছর ও তার বেশি বয়সীদের এবং যাদের অবস্থা আশঙ্কাজনক তাদের বুস্টার ডোজ দেওয়া হবে। ভারতে আবারও বাড়ছে সংক্রমণ। একদিনে দেশটিতে 35,000-এরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদিকে রাশিয়ায় আজও করোনায় মৃত্যুর সংখ্যা ঊর্ধ্বমুখী। দেশটিতে মারা গেছেন 791 জন। 84% নাগরিককে টিকার আওতায় আনার পর বিধিনিষেধ শিথিল করতে যাচ্ছে বেলজিয়াম। অবশেষে কাবুলে ড্রোন হামলায় আফগান বেসামরিক নাগরিক নিহতের ঘটনা স্বীকার করল যুক্তরাষ্ট্র। ওই হামলায় শিশুসহ কমপক্ষে 10 আফগান বেসামরিক নিহত হয়। জেনারেল ফ্র্যাঙ্ক ম্যাকেনজি শুক্রবার এই স্বীকারোক্তি দেন। ইসলামিক স্টেট খোরসানের বিরুদ্ধে হামলা চালাতে গিয়ে এই হতাহতের ঘটনা ঘটে বলে তিনি নিশ্চিত করেন। কাবুল বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বোমা হামলায় 13 মার্কিন সেনাসহ 175 জন নিহত হয়। ইসলামিক স্টেট খোরাসানের এই পাল্টা জবাব দিতে 29 আগস্ট ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে 7 শিশুসহ 10 জন বেসামরিক নিহত হয়। এদিকে আফগানিস্তানের নারী বিষয়ক মন্ত্রণালয় বাতিল করেছে তালেবান সরকার। এর বদলে করা হয়েছে ন্যায় অন্যায় মন্ত্রণালয়, যার কাজ হবে নীতিগত বিধিনিষেধ আরোপ ও বাস্তবায়ন।
রয়টার্স বলছে, কাবুলে নারী মন্ত্রণালয়ের ভবনের সাইনবোর্ড শুক্রবার পাল্টে দেয় নতুন প্রশাসন। তার জায়গায় বসে তালেবানের নৈতিক পুলিশের সাইনবোর্ড। এদিকে নারী মন্ত্রণালয় বিভাগের সাবেক নারী কর্মকর্তা কর্মচারীরা বলছেন, তাদের ভবনের ভেতরে কয়েক সপ্তাহ ধরেই ঢুকতে দেওয়া হচ্ছিল না। প্রতিবারই তাদের বাড়ি ফিরে যেতে নির্দেশ দেয় তালেবান। আর বৃহস্পতিবার ভবনের গেটগুলো তালাবদ্ধ করে দেওয়া হয়। সপ্তম টি-20 বিশ্বকাপ সামনে ইতোমধ্যে সব দেশের স্কোয়াড ঘোষণা হয়ে গেছে। এমন 6 ক্রিকেটার আছে যারা এবারের আসর তো বটেই, টি-20 বিশ্বকাপে আগের সব আসরে খেলেছে। চমকপ্রদ বিষয়, এই 6 জনের 3 জনই বাংলাদেশের। 2007-এ প্রথম টি-20 বিশ্বকাপ রোমাঞ্চ ছড়িয়ে এগিয়েছে বহুদূর। গৌরবময় অনিশ্চয়তার ক্রিকেট পেয়েছে ভিন্ন মাত্রা। 4 ছক্কার জমকালো আয়োজনের উত্তাপ ক্রমেই বেড়েছে। 6 আসরে 5 চ্যাম্পিয়ন, 2বার উইন্ডিজের ঘরে টি-20 রূপালী ট্রফি। সাউথ আফ্রিকা থেকে ওমান আমিরাত, 20 ওভারের সপ্তম বিশ্ব আসরে কতই না উপলক্ষ। কারো প্রথম, আবার কারো জন্য এখানেই সমাপ্তি। অভিজ্ঞতায় কার পাল্লা ভারী, কারা 14 বছর পরও টি-20 বিশ্বসেরার মঞ্চে টিকে আছেন। বাংলাদেশ এখানে অন্য সবার থেকে এগিয়ে। টাইগার স্কোয়াডের 3 জন আছে যারা খেলেছেন আগের সব আসরে। সপ্তমবারে এসেও দলের প্রাণ সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ। পরিসংখ্যানে চোখ রাখা যাক। সাকিব, মুশফিক দুজনেই টি-20 বিশ্বকাপে খেলেছেন 25 ম্যাচ। মাহমুদুল্লাহ 3টা কম। 567 রানের পাশে 30 উইকেট সাকিবের, মুশির রান 250 পার। 200 রানের সঙ্গে 8 উইকেট মাহমুদুল্লাহর অ্যাকাউন্টে। বাংলাদেশের 3 উইন্ডিজ থেকে 2 জন টিকে আছেন এখনো। ক্রিস গেইল তো টি-20-র বড় বিজ্ঞাপন, সাথে ডোয়াইন ব্রাভো এই ফরম্যাটে বিশ্বসেরার কাতারে। ক্যারিবীয়দের 2 মহাতারকার ঝুলি অভিজ্ঞতায় পূর্ণ। বিশ্বকাপে গেইল খেলেছেন 28 ম্যাচ, ব্রাভো 29টা। এবার সব দলের মধ্যে ওটাই সর্বোচ্চ। ভারতের রোহিত শর্মা এই লিস্টের 6ষ্ঠ সদস্য। 2007-এর রোহিত এখন আরও পরিণত। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনায় স্থগিত হওয়া আইপিএলের 14তম আসর আবারও শুরু হচ্ছে। আরব আমিরাতে কাল থেকে মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বাকি পর্ব। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে কাল রাত 8টায় মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স। 15ই অক্টোবর শারজায় ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এবারের আসর। ভারতে করোনা প্রকোপ মারাত্মক হারে বেড়ে যাওয়ায় মে মাসের শুরুতে স্থগিত হয় চলতি বছরের আইপিএল। বিপুল আর্থিক ক্ষতি এড়াতে ও ঘরোয়া ক্রিকেটের স্বার্থে জনপ্রিয় এই আসর শেষ করার উদ্যোগ ছিল বিসিসিআইয়ের, যার ফলে আরব আমিরাতে আয়োজন করা হচ্ছে আইপিএলের দ্বিতীয় পর্ব। দুবাই, আবুধাবি ও শারজায় হবে ফ্রাঞ্চাইজি লিগটির বাকি 31 ম্যাচ। আইপিএল শেষ হওয়ার একদিন পরেই সেখানে শুরু হবে এবারের টি-20 বিশ্বকাপ। বায়োবাবুলের ধকল এড়াতে আইপিএলের দ্বিতীয় পর্বে খেলছে না বাটলার, বেয়ারস্টো, ওকস, কামিন্স ও মালানের মতো প্রথম সারির ক্রিকেটাররা। একঝাঁক তারকার অবর্তমানে সুযোগ মিলছে অন্য তারকাদের। সাউদি, শামসি, লুইস, আদিল রশিদরা খেলবেন রিপ্লেসমেন্ট হিসেবে। বদলি ক্রিকেটার হয়ে জৌলুস ভরা এই লিগে জায়গা পেয়েছেন মার্করাম, নাথান এলিস, হাসারাঙ্গা, দুষ্মন্ত চামিরার মতো ইয়াংস্টাররা। বাংলাদেশের 2 তারকা সাকিব ও মুস্তাফিজ খেলবেন আইপিএলের দ্বিতীয় পর্বে। সোমবার আবুধাবিতে সাকিবের দল কলকাতা, ব্যাঙ্গালোরের মুখোমুখি হবে। এবারের আইপিএলে 3 ম্যাচ খেলে 38 রান সাকিবের, বল হাতে নেন 2 উইকেট। চলতি আসরে 7 ম্যাচে 8 উইকেট মুস্তাফিজের। রাজস্থান রয়্যালসের অন্যতম ভরসা কাটার মাস্টার। মঙ্গলবার দুবাইতে পাঞ্জাবের মুখোমুখি হবে ফিজের দল। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইসিইউ থেকে ছাড়া পাওয়ার পর আবারও আইসিইউতে নেওয়া হয়েছে কিংবদন্তি ফুটবলার পেলেকে। অ্যাসিড রিফ্লাক্সের কারণে শারীরিক অবস্থা খারাপের দিকে যাওয়ায় পুনরায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়। সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে 4 সেপ্টেম্বর পেলের কোলন টিউমার অপসারণ করা হয়। এরপর থেকে হাসপাতালেই আছেন তিনি। সবাইকে আশ্বস্ত করে পেলের মেয়ে ইনস্টাগ্রামে জানিয়েছে ভালো আছেন তার বাবা। ব্রাজিলের হয়ে 3টি বিশ্বকাপ জিতেন পেলে।
92টি আন্তর্জাতিক ম্যাচে ৭৭ গোল এই মহাতারকার। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে লিভারপুল। অ্যানফিল্ডে ম্যাচ শুরু রাত ৮টায়। জয়ের ধারায় আছে অল রেডস। ইপিএলে লিডসকে হারানোর পর চ্যাম্পিয়ন্স লিগে জিতেছে এসি মিলানের বিপক্ষে। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে অলরেডদের রেকর্ড ভালো। মুখোমুখি লড়াইয়ে সর্বশেষ ৮টি ম্যাচই জিতেছে তারা। তবে আগের ম্যাচে টটেনহ্যামের বিপক্ষে বড় জয় পেয়ে ক্রিস্টাল প্যালেসও উজ্জীবিত। চোটের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না রবার্তো ফিরমিনো। একই সময়ে এতিহাদে সাউদাম্পটনের বিপক্ষে লড়াইয়ে নামবে ম্যান সিটি। চলতি মৌসুমে ঘরের মাঠে দুর্দান্ত খেলছে সিটিজেনরা। নিজেদের মাঠে সর্বশেষ 3 ম্যাচে 16 গোল দিয়েছে গার্দিওলার দল। ইপিএলের গত মৌসুমে সাউদাম্পটনের মাঠে হারের দুঃস্মৃতি আছে ম্যান সিটির। এদিকে রাতে বার্নলির চ্যালেঞ্জ নেবে আর্সেনাল। 4 ম্যাচে 3টি হেরে পয়েন্ট টেবিলে তলানির দিকে গানারদের অবস্থান। জাতীয় দলের দায়িত্ব পাওয়ার খবর শুনেও নিশ্চুপ বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজন। লিগ শেষ হবার আগে এ নিয়ে কোনো কথা বলতে রাজি নন তিনি। সোমবারের ম্যাচ শেষে নিজের সিদ্ধান্তের কথা জানাবেন এই স্প্যানিশ ট্যাকটিশিয়ান। তবে সাফের আগে হুট করে এ ধরনের সিদ্ধান্ত বিরূপ প্রভাব ফেলতে পারে জাতীয় দলের পারফরম্যান্সে, বলছেন সাবেকরা। অস্কার ব্রুজন বসুন্ধরা কিংসের দায়িত্বে 4 বছর। এদেশের ফুটবল সম্পর্কে তার ধারণা পরিষ্কার। জাতীয় দলের বেশিরভাগ ফুটবলার নিয়েই কাজ করেছেন, তাদের মানসিকতা বোঝেন ভালো মতো। বসুন্ধরা থেকে হুট করে জাতীয় দলের দায়িত্বে মানিয়ে নেওয়া খুব বেশি কঠিন হবার কথা নয়। তার উপর সাফের 2 সপ্তাহ আগে বেঙ্গল টাইগারদের সাথে যুক্ত হওয়া বড় চ্যালেঞ্জ ব্রুজনের সামনে। স্বল্প সময়ে কিভাবে সামলাবেন, কোন মন্ত্রে উজ্জীবিত রাখবেন জামাল তপুদের। আমি এখনও বসুন্ধরা কিংসের কোচ। সোমবার ঢাকা আবাহনীর বিপক্ষে ম্যাচ রয়েছে, সেটা নিয়েই যত চিন্তা। এরপর এ বিষয়ে কথা বলা যাবে। সাফ মিশনের আগে জেমিকে সরিয়ে ব্রুজনকে দায়িত্ব। সবাইকে চমকে দিয়েছে ন্যাশনাল টিমস কমিটি। বাফুফের এই সিদ্ধান্ত কতটা যৌক্তিক, কি ভাবছেন সাবেকরা? কোচের আইডিয়া, স্ট্র্যাটেজি, প্ল্যানিং খুব ভালো আমি মনে করি। যদি যেহেতু আমাদের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশনের, তার সাথে আলাপ করে যদি হয় নট ব্যাড, আমার মনে হয় ভালোই হয়। কিন্তু তার সাথে বোধহয় ফাইনালি একটা কথা বলেই করা উচিত ছিল। হুট করে ওই প্লেয়ারদের ফিলোসফি চেঞ্জ করতে পারবে কি না। একটা জিনিস হচ্ছে যে আমরা যখন লিগে ক্লাবের টিমের কোচিং করাই, তো বিদেশি ভালো প্লেয়ার থাকলে কিন্তু অনেক স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করতে সুবিধা হয়, যেটা ন্যাশনাল টিমের ক্ষেত্রে কিছুটা প্রবলেমেটিক হবেই। জাতীয় দলের ক্যাম্প শুরু 20 সেপ্টেম্বর। ব্রুজনকে নিয়ে সাফের মিশনের সাফল্য আসবে কি 2003-এর পর অধরা সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি? শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।